যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। 3 বছর ধরে নিউ ইয়র্ক পুলিশে যুক্ত ছিলেন মৌলভীবাজারের এই যুবক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাজ্যের মেয়র এরিক অ্যাডামস। বাংলাদেশি কমিউনিটিতে নেমেছে শোকের ছায়া। সোমবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মিডটাউনে একটি অফিস ভবনে বন্দুকধারী এলোপাথারি গুলি চালায়। তাতে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম সহ কয়েকজন নিহত হন। প্রত্যক্ষদর্শীরা বলছে, প্রকাশ্যে অস্ত্র নিয়ে ভবনে প্রবেশ করেই গুলি চালায় ওই হামলাকারী। পরে বন্দুকধারীও আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। আমি তখন পাশেই ছিলাম। পরে দেখি নিরাপত্তা বাহিনী আর সাধারণ মানুষ ছোটাছুটি করছে। প্রায় 3.5 বছর ধরে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশি দিদারুল। তার গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া সদর উপজেলায়। 36 বছর বয়সী দিদারুল নিউ ইয়র্কের ব্রুকসে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করতেন। তার স্ত্রী বর্তমানে 8 মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে নিউ ইয়র্ক পুলিশ। শোকাচ্ছন্ন বাংলাদেশি কমিউনিটিও। শোক জানিয়ে দিদারকে একজন সত্যিকারের বীর হিসেবে আখ্যা দেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। তিনি ছিলেন একজন সৎ, ধর্মপ্রাণ ও কমিউনিটি বান্ধব মানুষ। এমন একজন পুলিশ কর্মকর্তাকে হারানো আমাদের জন্য বড় ক্ষতি। হামলাকারী হিসেবে শান্তামোরা নামের 27 বছর বয়সী এক যুবকের পরিচয় নিশ্চিত করেছে নিউ ইয়র্ক পুলিশ। লাস ভেগাসের বাসিন্দা তামুর 2022 সালে আগ্নেয়াস্ত্রের অনুমতি হারিয়েছিলেন। পরে ভবনের 33তম তলায় গিয়ে আত্মহত্যা করেন তামুরা। পুলিশ বলছে, তার বিরুদ্ধে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের রেকর্ড নেই। হামলার পরে এর কারণ অনুসন্ধানে নেমেছে নিউ ইয়র্ক পুলিশ এবং FBI। আসমাতুলি, নিউজ 24। ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। পাল্টা হামলা চালিয়েছে কিয়েভও। এক রাতেই শতাধিক ড্রোন হামলা ঠেকিয়েছে মস্কো। এরই মধ্যে পুতিনকে যুদ্ধ শেষ করার জন্য 10 থেকে 12 দিনের সময় বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সমাধান না হলে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ইউক্রেনের হামলা জোরদার করেছে রাশিয়া। রোববার কিয়েভ সহ কয়েকটি স্থানে দফায় দফায় হামলা চালায় রুশ সেনারা। রোববার রাতে পশ্চিম ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করেও শত শত ড্রোন নিক্ষেপ করে রুশ বাহিনী। তবে থেমে নেই ইউক্রেন। সামরিক স্থাপনার বদলে রাশিয়ার আবাসিক ভবন আর অন্যান্য বেসামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করছে কিয়েভ সেনারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সেনারা এক রাতেই রাশিয়ার বিভিন্ন স্থানের আকাশসীমায় প্রায় শতাধিক ইউক্রেনীয় ড্রোন রুখে দিয়েছে। এদিকে সংঘাত বন্ধে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে 10 থেকে 12 দিনের আলটিমেটাম দিয়েছেন ট্রাম্প। বেঁধে দেওয়া এই সময়ের মধ্যে যুদ্ধ শেষ না হলে রাশিয়াকে নতুন করে কঠিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে রাশিয়াকে মোকাবেলায় পশ্চিমা সহায়তার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এর মধ্যে নতুন করে ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহায়তা করতে বেশ কিছু চুক্তিও করেছে ওয়াশিংটন। এমন অবস্থায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে কিয়েভ। মাসুদ রানা, নিউজ 24। বর্তমানে গাজা উপত্যকায় চলছে দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি। এমন সতর্কতা জারি করেছে জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা সংস্থা IPC। সংস্থাটি জানায়, ক্রমবর্ধমান প্রমাণ বলছে গাজায় ব্যাপক অনাহার, অপুষ্টি ও রোগের কারণে ক্ষুধাজনিত মৃত্যুর হার বাড়ছে। এদিকে গাজায় চলমান দুর্ভিক্ষ ইসরায়েলকে রোধ করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা। গাজার জনসংখ্যা প্রায় 21 লাখ, যাদের সবাই চরম খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে জানায় জাতিসংঘ সমর্থিত খাদ্য নিরাপত্তা সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন। গাজা উপত্যকায় বর্তমানে দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি চলছে বলে জানায় IPC। স্বাস্থ্য পরিস্থিতি ক্রমাবনতির মধ্যে গাজার গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের 1/3-এরও বেশি তীব্র অপুষ্টিতে ভুগছেন এবং তাদের জরুরি চিকিৎসার প্রয়োজন। স্থানীয় সময় সোমবার এই তথ্য জানায় যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা মেডিকেল এইড ফর প্যালেস্টাইনস MAP। মানবিক সংস্থাগুলো বলছে সাহায্যের পরিমাণ এখনো পর্যাপ্ত নয় এবং ইসরায়েলের পদক্ষেপ যথেষ্ট কার্যকর হচ্ছে না। অন্যদিকে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে।
রোববার ইসরায়েল ঘোষণা দেয় গাজায় 3টি এলাকায় প্রতিদিন 10 ঘন্টার জন্য স্থানীয় কৌশলগত বিরতি কার্যকর থাকবে। তবে সব সীমান্ত ক্রসিং খুলে দেয়া এবং বিকল্প রুট ব্যবহার করতে দেওয়ার আহ্বান সহায়তা সংস্থাগুলোর। এর মাঝে আবারও শুরু হয়েছে বিদেশি সাহায্যের ড্রপ, যদিও হামাস এমন সহায়তার সমালোচনা করছে। এদিকে ইসরায়েলের বিরোধী নেতা ইয়াইর লাপিদ স্পষ্ট ভাষায় বলেছেন ইসরায়েলকে গাজার দুর্ভিক্ষ রোধ করতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি এই অবস্থার আমূল পরিবর্তন না ঘটে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে এবং এর মূল্য দিতে হবে ইসরায়েলি নাগরিকদের। এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গাজা পরিস্থিতি নিয়ে জরুরি মন্ত্রিসভার বৈঠক করবেন। তার উপর এখন অবিলম্বে ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চাপ বাড়ছে। চন্দ্রা, নিউজ 24। বাংলাদেশি পণ্যের শুল্ক আরোপ নিয়ে দর কষাকষি করতে আজ মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশের প্রতিনিধি দল। সোমবার ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে রওনা দেয় সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এ দলে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। মঙ্গলবার ও বুধবার ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসবেন তারা। এর আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সবশেষ বৈঠক হয় 9 ও 10 জুলাই ওয়াশিংটন ডিসিতে। তবে সেখান থেকে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি।